গোটা বিশ্বব্যাপী গণতান্ত্রিক দেশগুলোর সংসদে যেখানে তরুণ আর মধ্যবয়স্ক নেতৃত্বের আধিপত্য, সেখানে বাংলাদেশের নির্বাচনগুলোর চিত্র ভিন্ন। স্বাধীনতার পর বিভিন্ন সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে এখানে ষাটোর্ধ্ব সংসদ সদস্যরাই বেশি। 2014 এবং এর পরের যে নির্বাচনের যেখানে দেখা গেছে যে আওয়ামী লীগের আধিপত্যই বেশি, সেখানেও দেখেছি যে ওইসব নির্বাচনেও মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানের মতো তরুণ নেতৃত্বের যে আলোচনা ছিল তা যতটা না তারুণ্যের প্রতি শ্রদ্ধা, তার চেয়ে বেশি ছিল বিজ্ঞাপন। কিন্তু কেন সংসদে প্রতিবেশী ভারত কিংবা সার্কভুক্ত দেশগুলোর চেয়েও নিম্নমুখী তারুণ্যের প্রতিনিধিত্ব? ভোটের ট্রেনের 12তম পর্বে আমি আজহার লিমন এই নিয়ে করবো আলোচনা। আর এর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। সামান্তা, আপনাকে ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে। আমরা সামন্তাকে অনেক প্রশ্ন করব, তবে তার আগে আমরা এই বয়স ভিত্তিক কিছু উপাত্ত দেখে নিতে চাই। আমরা শুরুতেই 2018 সালের নির্বাচনটি দেখতে চাই। যে এই নির্বাচনে আমরা দেখছি যে যারা এখানে নির্বাচিত হয়েছে তাদের গড় বয়স 63 বছর। সবার বয়সই 63 বছর না, অর্থাৎ এখানে যে 300 জন সংসদ সদস্য ছিলেন তারা সবাই গড়ে তাদের বয়সটা ছিল ষাটোর্ধ্ব ছিলেন, গড়ে তাদের বয়সটা ছিল 63 বছর। এখানে আমরা দেখছি যে 26 থেকে 60 বছর বয়সী এদের মোটামুটি 40%, কিন্তু 60 ভাগের বেশি সদস্যদের বয়স ছিল আসলে 60 বছরের বেশি। আমরা আরেকটি চিত্র এখানে দেখতে চাই যে অন্যান্য দেশগুলোর সঙ্গে এই বাংলাদেশের যে সংসদ সদস্যদের বয়স ভিত্তিক যে বিশ্লেষণটা, তার একটা তুলনা আমরা দেখতে চাই। 2018 সালে যখন একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয় তখন ভারতীয় 17তম লোকসভা নির্বাচন হয়েছে, যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ইলেকশনও তখন হয়েছে। আমরা দেখছি যে 26 থেকে 60 বছর বয়সী ওই 17তম লোকসভায় সদস্য সংখ্যা ছিল 55.5%, আর 60-এর ঊর্ধ্বে ছিল 44%। যুক্তরাজ্যের যে হাউস অব কমন্স, সেখানে কিন্তু এটির ব্যাপারটা আরও দেখতে পাচ্ছি যে 70% অর্থাৎ 72.8% বেশি ছিল যাদের বয়স 26 থেকে 60। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা উল্টো দেখছি, এখানে বরং আমরা দেখছি যে 60 ভাগের বেশি সংসদ সদস্য তার হলো ষাটোর্ধ্ব, আর এই 40% তারা বরং এই 60-এর কম বয়স। এবং আমরা পরের যে স্লাইডটিতে দেখব যে সার্কভুক্ত দেশগুলোর যে চিত্র, সেখানেও আমরা দেখব যে একদম সব থেকে মানে কম বা নিম্ন সূচকে আছে বাংলাদেশ। আমরা এখানে 45 বছর বয়সীমার নিচে সংসদ সদস্যদের একটা তুলনা করেছি। আমরা দেখছি যে মালদ্বীপে তরুণ নেতৃত্ব সবচেয়ে বেশি, বা সংসদে যারা সদস্য নির্বাচিত হয়েছেন তাদের বয়স 45 বছরের নিচে এবং সেটি অর্ধেকের বেশি। এবং তারপরে দেখছি যে ভুটানে, নেপালে, আফগানিস্তানে, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানের চেয়েও বাংলাদেশে এই তরুণ নেতৃত্ব এই সংসদে যাবার প্রবণতা কিন্তু বাংলাদেশের চেয়ে বেশি। এবং বাংলাদেশে আমরা দেখছি যে গড়টি হলো 8.86%। আমরা আলোচনায় যাব। দেখছেন ভোটের ট্রেন্ড। আমরা এতক্ষণ যে উপাত্ত দেখলাম তার উপরই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন সামান্তা শারমিন। আপনার কাছে জানতে চাই যে সামান্তা, এই যে বয়স্কদের উপর একটা নির্ভর করার একটা প্রবণতা আমরা এই উপাত্ত বিশ্লেষণ করে পেলাম স্বাধীনতার পর থেকেই, আসলে এর কারণটা কি? দেখুন, আমি প্রথমে শুরু করি যে আমাদের যত এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে শহীদের নাম আমরা পেয়েছি, এবং আমরা প্রায় 2000 শহীদ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, যে সংখ্যাটা আরও বাড়বে কিনা আমরা জানি না। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমরা যদি এই শহীদদের সংখ্যাটাও দেখি এবং তাদের বয়সের অনুপাতটাও দেখি, আমরা দেখব যে এই অভ্যুত্থান ঘটিয়েছে ছাত্র জনতার তরুণ অংশ। এবং আমরা এটাও দেখব যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যেই ফাইটাররা ছিলেন, মুক্তিযোদ্ধারা ছিলেন, তারাও ছিলেন তরুণ অংশ। এবং আমরা দেখি যে প্রত্যেকটা পলিটিক্যাল রাজনৈতিক দলের সবাই এখানে যে মূল ফোর্সটা মাঠের কাজ করে তারা তরুণ অংশ। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করি এখানে যেই রাজনৈতিক দলেরা এই মাঠগুলোকে গরম রাখেন,
তরুণ অংশকে কাজে লাগিয়ে, কিন্তু নেতৃত্বের জায়গায় তারা কোথায়? নেতৃত্বের জায়গায় কেন আমরা দেখি যে এই জেনারেশনে, আমাদের জেনারেশনে তরুণ নেতৃত্বের অংশটা আমরা দেখতে পাই না? এবং আমরা জানি যে এই মুহূর্তে একটা আনলাইকলি সিচুয়েশন চলছে বাংলাদেশে, এবং আমরা জানি যে এখানে 50 থেকে 60% তরুণ জনগোষ্ঠী, এবং এটা অনেক বছর পরে বাংলাদেশে ঘটতে যাচ্ছে। তো এই পুরো সব কিছু মিলিয়ে আমরা দেখি যে এই মাসেল পাওয়ার হিসেবে তরুণ অংশকে ব্যবহার করা এবং পরবর্তীতে নেতৃত্বে জায়গা না দেওয়া, এটাতে আমরা খুবই ফেড আপ। আমরা মনে করি যে এই কালচারটা চেঞ্জ হওয়া দরকার। যারা দেশকে চেঞ্জ করার জন্য নিজের রক্ত বিকিয়ে দিবে, যারা দেশকে চেঞ্জ করার জন্য নিজেকে বিলিয়ে দিবে এবং অপরাপর কোনো কিছু চিন্তা না করে বুকটা পেতে দিবে, তাদেরকে আমরা নেতৃত্বের জায়গায় দেখতে পাবো না। আমরা কাদেরকে নেতৃত্বের জায়গায় তাহলে চাচ্ছি? আমরা তো চাই এমন মানুষ নেতৃত্বে আসুক যারা নিজের সর্বোচ্চটা ত্যাগ করার জন্য প্রস্তুত। সো আমরা মনে করি যে এই মুহূর্তে আপনি যে পরিসংখ্যান বলেছেন, আমাদের কাছেও এই পরিসংখ্যান আছে, এবং এই পরিসংখ্যানের ভিত্তিতে আমরা সিদ্ধান্তে এসেছি যে এই সংবিধানে আমরা যে সংবিধান পুনর্লিখন চাচ্ছি, আপনারা জানেন কিছুদিন আগে আমরা সংস্কার প্রস্তাবনা দিয়ে এসেছি, এবং আমাদের প্রস্তাবনার মধ্যে আমরা এটা ইনক্লুড করতে বলেছি দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক, আমরা বলেছি যে 18 বছর হওয়ার পরে যদি ভোট দিতে পারে, তাহলে 18 বছর হওয়ার পরেই তারা মনোনয়ন এবং নির্বাচনে রান করতে পারবে। আমরা এটা চেয়েছি সাংবিধানিকভাবে এটা ইনক্লুড করা হোক। এবং দ্বিতীয়ত আমরা বলেছি প্রবাসীদের ভোটাধিকার লাগবে। প্রবাসীদের মধ্যে আমাদের ডায়াসপোরা কমিউনিটিতে অনেক তরুণ নেতৃত্ব আছে যারা হচ্ছে এই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি তারা কি অক্লান্ত পরিশ্রম করেছেন। বাংলাদেশে যে সময় নেট ছিল না, যে সময় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভীত, এবং বাংলাদেশের বাইরে যারা ছিলেন তারা এমনভাবে বাংলাদেশের জন্য ঝাঁপিয়ে পড়েছেন, এই মানুষগুলা বাংলাদেশে আবার ফেরত আসতে চান। তারা চান এখানে আবার তাদের অবদানগুলো রাখতে। এই যে এতগুলো শিক্ষার্থী আমরা প্রত্যেক বছর আমরা পাঠাই, এই শিক্ষার্থীদের এখানে জায়গা করতে হবে। যদি তা না পারেন তাহলে তাদেরকে নিদেন পক্ষে ভোটাধিকার দিতে হবে। আমরা এই দুইটা জিনিস ইনক্লুড করেছি, এবং আমরা মনে করি এর মাধ্যমে সব কয়টা রাজনৈতিক দলের যে রাজনৈতিক সংস্কৃতি আছে সেটাকে পরিবর্তন করা প্রয়োজন। ধন্যবাদ সামান্তা। এখানে আরেকটা প্রশ্ন আছে যে যারা আইন প্রণেতা হবে সেখানে তো প্রবীণ যারা, তাদেরও তো একটা অভিজ্ঞতার একটা দরকার আছে, এটা তো অস্বীকার করা যায় না। আর আপনি বললেন যে মাঠের রাজনীতিতে যারা প্রবীণ তারাও তো স্বীকার করছে যে এই অভ্যুত্থানটি তরুণদের নেতৃত্বই হয়েছে। 52-এর কথা বললেন, 71-এর কথা বললেন, কিন্তু এই যে প্রবীণদের তো অস্বীকার করা যায় না। বা এখানে আসলে আপনারা কি চান, বা এই সারা পৃথিবীর যে পরিসংখ্যানটি তার অন্যদিকে যেমন বাংলাদেশ, সেখানে আসলে করণীয় কি, আসলে কোনো পরিবর্তন হবে কিনা, সেই প্রশ্নের উত্তরও আমরা আপনার কাছ থেকে জানবো। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন ভোটের ট্রেন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা শুরুতেই আজকে এই রাজনীতির মাঠে নির্বাচনে কে কী বলেছেন সেগুলো একটু দেখে নিতে চাই। আমরা দেখছি যে আজকে এই নির্বাচনের কথা বলেছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। উনি বলেছেন যে গণতন্ত্র নিশ্চিত করতে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, উনি বলেছেন যে বিদেশি আগ্রাসন মোকাবেলায় নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। কথা বলেছেন পুলিশের প্রধান বাহারুল আলম। নির্বাচন নিয়ে তিনি বলেছেন যে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার পূর্ণ ক্ষমতা পুলিশের আছে। এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার উনি একটি সাক্ষাৎকারে বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনী নয়, ভোটারদের দিয়েই নির্বাচন পরিচালনা করতে হবে। আজকে আমাদের এই আলোচনায় আজকের ভোটের ট্রেনে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তার সঙ্গে আমরা আলোচনা করছিলাম। আমরা তার সঙ্গে আবার যুক্ত হচ্ছি। সামান্তা, আমরা আপনার কাছে যেটি এর আগের যে আলোচনায় যেটা জানতে চাচ্ছিলাম, আপনি বলছেন যে তরুণ নেতৃত্ব প্রয়োজন, আপনার কথা স্পষ্ট, কিন্তু প্রবীণদেরও তো দরকার আছে। একজন আইন প্রণেতা হবে, অভিজ্ঞতা তো অস্বীকার করা যায় না। আর তরুণদের উপরে কেন আপনি এত আত্মবিশ্বাস দেখাচ্ছেন? দেখুন, আপনার যে ব্যাখ্যাটা ছিল নির্বাচন নিয়ে, আপনার যে প্রথম প্রিলি যে বক্তব্যটা ছিল, সেটার মধ্যে কানেক্টের উত্তর আপনি পেয়ে যাবেন। আমি একটু ব্যাখ্যা করে বলি কেন। দেখুন, এই মুহূর্তে শহীদের এবং আহতদের, যেটা আমরা বলি যে রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে, সো এটা শুনতে শুনতে মনে হয় ক্লিশে হয়ে গেছে, কিন্তু আমি পরিষ্কার করে বলি, অভ্যুত্থানটা দাঁড়িয়ে আছে তাদের উপরে। তাদের কারণে আমরা এই মুহূর্তে মুক্ত। তাদের যারা গণহত্যা চালালো তাদের কোনো বিচার হলো না, আচার হলো না, কিছু এখনো আমরা দেখতে পাচ্ছি না যে সেই পরিমাণ কোনো ধরনের দায় আমরা
ফিল আপ করতে পেরেছি, ঋণ আমরা শোধ করতে পেরেছি, কিন্তু আমরা এখন নির্বাচনের কথা বলছি। নির্বাচন ডেফিনেটলি গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচন যেই মুডে আমাদের করা উচিত, আমরা 3টা নির্বাচন আমরা ভোট দিতে পারিনি, আমরা অবৈধ ঘোষণা করতে চাচ্ছি, এবং সেই একটা পরের নির্বাচনটা আসলে যে উৎসবমুখর হওয়া উচিত, সেই উৎসবমুখর পরিস্থিতি কি আমাদের এই মুহূর্তে দেশে আছে? আমরা কি এই আওয়ামী লীগের দোসরদের বিচার করতে পেরেছি, এবং আমরা কি এই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করতে পেরেছি? কিন্তু তার উপরেও দাঁড়িয়ে না, কিছু কিছু কিন্তু সামান্তা এখানে যারা নির্বাচন চাইছে তারাও তো একটা সংস্কার চায়, তারাও বলছে যে একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা দরকার এবং এর জন্য নির্বাচনটি থেমে থাকতে পারে না, নির্বাচনে তারা যদি নির্বাচিত হন তখন এটি করা সম্ভব, তাই বলছে। আপনার কোশ্চেন আমাকে একটু শেষ করতে দিন প্লিজ। সংস্কারের চেয়ে কখনো কখনো তাদের কাছে নির্বাচনটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, এবং আমরা বলেছি যে নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ, দেশের গণতন্ত্র রক্ষায় একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস নয়। আমরা বলছি এখানে সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ, এই অভ্যুত্থানের সরকারকেই সংস্কারটা করে নির্বাচনটা দিতে হবে, তাদের উপরে এইটা দায়িত্ব আমরা দিয়েছি, এবং এটা আমরা সকলে মিলে দিয়েছি, এবং এটার মধ্যে সকল রাজনৈতিক পক্ষ যুক্ত। কিন্তু এখন কোনো কোনো পরিস্থিতিতে কেউ কেউ পিছপা হলে তো হবে না, কারণ অভ্যুত্থানের শক্তিকে একত্রিত রাখা তো আমাদের কাজ। কিন্তু আমরা যদি যার যার মত পক্ষ দল এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, এবং আমরা এই জায়গায় আসেন কেন আমরা তরুণদের উপর ভরসাটা রাখছি, আমরা মনে করি বিএনপি সহ সকল রাজনৈতিক দলে এমন তরুণ পক্ষরা আছেন যারা এই জিনিসগুলো পছন্দ করছেন না, তারা মনে করেন সংস্কারটা আগে হওয়া দরকার, এবং আমরা চাই তারা আগায় আসেন। তা আপনাদের সাথে আমরা মিলে আমরা একত্রে অভ্যুত্থানের শক্তিকে একত্রিত রাখবো, যাতে করে সংস্কারের পরে নির্বাচন এইটা হয় লজিক্যাল ব্যাপার। এবং আমরা মনে করি এইসব জায়গায় আমরা মনে করি তরুণ নেতৃত্ব আসা উচিত, এবং আমাদের যারা প্রাজ্ঞ ব্যক্তিরা আছেন রাজনৈতিকভাবে প্রাজ্ঞ, তাদের আমরা বুদ্ধি পরামর্শ নেব, নো প্রবলেম উইথ দ্যাট, এবং সেটা করে আমরা একটা পরিপূর্ণ রাজনৈতিক সংস্কার আমাদের প্রয়োজন। আমরা বলেছি মানে বুদ্ধি পরামর্শ নিতে চান, কিন্তু আপনারা চাচ্ছেন নাকি যে তারাও সংসদে যাক? সংসদে গেলে সমস্যা কি? তারা সংস্কার প্রয়োজন। আবার বুঝতে পারিনি কথাটা। না, যেটি বলছেন যে আপনারা যারা প্রবীণ বা মাঠের রাজনীতিতে যারা প্রজ্ঞাবান আছেন তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে চান, কিন্তু বাংলাদেশের যে রাজনীতির বা নির্বাচনী ফলাফল আমরা দেখছি যে ষাটোর্ধ্বরাই সবসময় সংসদে গিয়েছে। আপনারা কি এখন চাচ্ছেন না যে তারা সংসদে যাক, নাকি একটা ব্যালেন্স চাচ্ছেন, না কি চাচ্ছেন? আমরা মনে করি আপনি যে পার্সেন্টেজ বলেছেন, যে পার্সেন্টেজ এবং যেই ক্রাইটেরিয়া দিয়ে, যেই ডাটা দিয়ে আপনি প্রোগ্রামটা শুরু করেছেন, এইটার দিকে আমাদের লক্ষ্য করা উচিত। বাংলাদেশের মতো একটা স্ট্রাগলিং কান্ট্রি, যার স্ট্রাগল শেষ হয় নাই, যার সংগ্রাম আসলে চলমান, এবং তার অতীত সংগ্রাম ছিল, এবং এই সংগ্রামগুলো কে করেছে আমরা যদি দেখতে পাই, যে সংগ্রামী শক্তিকে আমরা যদি পাওয়ারফুল করতে না পারি, তাদেরকে যদি এম্পাওয়ার্ড করতে না পারি, তাহলে তো এটা তো আমাদের ব্যর্থতা, এটা আমাদের জাতিগতভাবে ব্যর্থতা। যেই সংগ্রামী শক্তি চেঞ্জ মেকার হয়, যেই সংগ্রামী শক্তি মাঠে রক্তটা দেয়, তাদেরকে আমরা কেন উপরে তুলে আনতে পারছি না? তরুণ শক্তিকে আমরা যদি একনলেজ করতে না পারি, আপনার দেওয়া ডাটা অনুযায়ী, আপনি যে ডাটা প্রেজেন্ট করেছেন সেইটা অনুযায়ী যদি তাদেরকে আমরা এম্পাওয়ার্ড করতে না পারি, এটা তো আমাদের অভ্যুত্থানের শক্তিকে আমরা দুর্বল করে ফেলছি, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু এভাবেই আসলে আমরা হারিয়ে ফেলেছি ধীরে ধীরে আমাদের হাত থেকে। আমাদের এই মুহূর্তে দরকার সকলের সাথে সমঝোতা, সকল অভ্যুত্থানকারী শক্তিকে একত্র থাকা, এবং সেই সাথে যেই শক্তিটা চেঞ্জ মেকার ছিল, যেই শক্তিটা মাঠে অ্যাক্টিভ ছিল, যেই শক্তিটা অ্যাকচুয়ালি কাজটা করেছে, বুকটা পেতে দিয়েছে, তাদেরকে আমাদেরকে সামনে আনা প্রয়োজন, এবং এই বিষয়ে আমাদের ঐক্যমত্য প্রয়োজন। সামান্তা, আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। এবার আমরা দেখব সংসদীয় আসন পরিক্রমা। আজকে আমরা তথ্য জানব যে নীলফামারী 1 আসনের একটি সংসদীয় 11 নম্বর আসন, যেটি দেখছি যেখানে দিনাজপুর 6 এসেছে, দিনাজপুর 6 সংসদীয় আসন 11, এটির ভোটার সংখ্যা 5,25,674 জন। এখানে পুরুষ ভোটার রয়েছে 2,62,553 জন, এবং নারী ভোটার প্রায় সমান সমান 2,63,110 জন, এবং এর সীমানা নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াহাট উপজেলা। আমরা এই আসনটিতে জনগণের ভাবনা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি সৈয়দপুর থেকে। তবে তার আগে যাচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে। দেখছেন ভোটের ট্রেন। প্রান্তিক মানুষের এই ভোট নিয়ে চিন্তাভাবনা জানার জন্য আমাদের সঙ্গে জানানোর জন্য যুক্ত হয়েছেন যে আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি সৈয়দপুর থেকে। বাপ্পি, আজকে আমরা এই যে সংসদে তারুণ্যের অনুপাত নিয়ে আলোচনা করছিলাম, মানে মানুষ কি ভাবছে, প্রান্তিক মানুষেরা কি এই
তরুণদেরকে সংসদে দেখতে চায় বা চায় কিনা? দেখেন আজহার, যে এর আগেও তো অনেক তরুণরা দাঁড়িয়েছিলেন ভোটে, কিন্তু তারা প্রবীণদের কাছে পরাজিত হয়েছেন, এরকমটা আমরা দেখেছি। তো আমার কথা বলে যেটি মনে হয়েছে মনোজনের সাথে, যে আস্থার জায়গার বোধহয় একটু অভাব রয়েছে কিনা, যে প্রবীণরা রাজনীতি করে যেভাবে আসলে মানুষজনকে মোটিভেট করতে পারে, তরুণরা এখনো সেই অভিজ্ঞতাটা অর্জন করতে হয়তো পারেনি। তবে যেহেতু এখন একটা পরিবর্তিত পরিস্থিতি চলছে, আমার মনে হয়েছে যে এবার যদি তরুণরা ভোটের মাঠে নামে, তাহলে হয়তো আপনি যে পরিসংখ্যানটি বলছিলেন সেটি উল্টো হয়ে এবার গেলেও যেতে পারে। সব মিলিয়ে এবার অনেক তরুণদেরকেও আমরা দেখেছি যারা ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে, এখন থেকেই তারা জনসংযোগ করছে, বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপে অংশ নিচ্ছে। তো তাদের যে নিজের একটা মাঠ তৈরি করার বিষয় থাকে, সেটি কিন্তু তারা করছে। আমি আমার আশেপাশে এবং বিভিন্ন অঞ্চলে যখন আমরা যাই কাজের সময়, তা আমরা কিন্তু দেখি এই বিষয়গুলো, যে তারা নিজেদেরকে তৈরি করছেন এভাবে। তো আমার মনে হয় যে এই পরের বার যে নির্বাচন হবে, সেখানে আমরা হয়তো কিছুটা পরিবর্তন দেখতে পারি। তো লিমন, ধন্যবাদ বাপ্পি। সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। এই ছিল আজকের আয়োজনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।